ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সিটেট 2026 এর 8 ফেব্রুয়ারিতে যে পেপার হয়েছিল এই পেপার 2 এর সোশিয়াল সায়েন্স অথবা সোশিয়াল স্টাডির যে 60 কোয়েশ্চনস এই 60 কোয়েশ্চনস আমরা সমাধান করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আজকে এই ভিডিওতে আমরা কোয়েশ্চন নাম্বার 31 থেকে স্টার্ট করে কোয়েশ্চন নাম্বার 40 পর্যন্ত সমাধান করব, কারণ একটি ভিডিওতে সম্পূর্ণ 60 কোয়েশ্চন সমাধান করা সম্ভব নয়। প্রথমে আমরা 10টি কোয়েশ্চন সমাধান করব, এরপরে ভিডিওতে আরো 10টি কোয়েশ্চন সমাধান করব। এরকম 6টি ভিডিওর মাধ্যমে আমরা পুরা 60 কোয়েশ্চন সলভ করব। কারণ আমি সবটি কোয়েশ্চন পুরা ডিটেইলস ভাবে বিশ্লেষণ করে এক্সপ্লেইন করে ভিডিওটি তৈরি করতেছি, এবং এরকম নয় যে প্রতিটি কোয়েশ্চন আমি কোয়েশ্চন বলার পর আনসার বলে স্কিপ করে যাচ্ছি। প্রথমে আমি প্রশ্নটি বুঝিয়ে দেই, প্রশ্নটি বোঝানোর পর আমি যদি স্টেটমেন্ট থাকে স্টেটমেন্টও বুঝিয়ে দেই, এবং স্টেটমেন্টের উপর প্রতিটি অপশনও বুঝিয়ে দেই কোনটি অপশন কেন হলো না হলো। যদি ভালো লাগে ভিডিওটি দেখবেন, এবং যদি কোনো অসুবিধা হয়ে থাকে কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে, এখন আমরা ভিডিওটি স্টার্ট করি। পার্ট 3 সোশিয়াল সায়েন্স, কোয়েশ্চন নাম্বার 31 থেকে 90 পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এই প্রশ্নগুলো আমরা সিরিয়াল বাই সিরিয়াল সমাধান করার চেষ্টা করব। 31 নম্বর প্রথম কোয়েশ্চন হলো, ইন অ্যাবাউট হাউ মেনি ডেজ ডাজ দ্য মুন মুভ অ্যারাউন্ড দ্য আর্থ। এর মানে হলো পৃথিবীর চারিদিকে চন্দ্র ঘুরতে চন্দ্র প্রদক্ষিণ করতে সর্বমোট কতদিন সময় নেয়। পৃথিবীর চারিদিকে সম্পূর্ণ একবার ঘুরতে চন্দ্র কতদিন সময় নেয়। অপশন 1 দেওয়া আছে 29 ডেজ, অপশন 2 28 ডেজ, অপশন 3 27 ডেজ এন্ড অপশন 4 30 ডেজ। আমরা যদি বইয়ের মধ্যে দেখি এনসিইআরটি ক্লাস 6 সায়েন্স চ্যাপ্টার 12 এর মধ্যে দেওয়া আছে দ্য মুন আর্থ ন্যাচারাল স্যাটেলাইট। প্রাকৃতিক গ্রহ, দুই ধরনের স্যাটেলাইট আছে, ন্যাচারাল স্যাটেলাইট এন্ড আর্টিফিশিয়াল স্যাটেলাইট। চন্দ্র হলো পৃথিবীর ন্যাচারাল স্যাটেলাইট, প্রাকৃতিক উপগ্রহ। The moon takes about 27 days to complete one revolution around the earth. পৃথিবীর চারিদিকে চন্দ্র প্রদক্ষিণ করতে একবার ঘুরতে সর্বমোট 27 দিন 27 ডেজ সময় নেয়। এখানে যদি আমরা এনসিইআরটি ক্লাস 6 জিওগ্রাফিক চ্যাপ্টার 1 এর মধ্যে দেখি, এখানে দেওয়া আছে দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ ইন অ্যাবাউট 27 ডেজ। পৃথিবীর চারিদিকে চন্দ্র প্রদক্ষিণ করতে একবার ঘুরতে টোটাল সর্বমোট 27 ডেজ সময় নেয়। এখানে উপরের মধ্যে দেওয়া আছে দেখেন, ইটস ডায়ামিটার ইজ অনলি 1/4 দ্যাট অফ দ্য আর্থ। চন্দ্র হলো পৃথিবীর 4 ভাগের 1 ভাগ সাইজের মধ্যে দিয়ে, ঠিক আছে। ইট ইজ অ্যাবাউট 3,84,400 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম আস, ঠিক আছে। মানে হলো পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 3,84,400 কিলোমিটার। এখন দেখেন এখানে সঠিক অ্যান্সার কোনটি হবে। ইন অ্যাবাউট হাউ মেনি ডেজ ডাজ দ্য মুন মুভ অ্যারাউন্ড দ্য আর্থ। অপশন হলো অপশন 3 27 ডেজ। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32 তে দেওয়া আছে ম্যাচ দ্য ফলোইং কলাম এ উইথ কলাম বি। কলাম এ তে দেওয়া আছে ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, আর্কটিক সার্কেল এন্ড অ্যান্টার্কটিক সার্কেল। কলাম বি তে দেওয়া আছে 23.5 ডিগ্রি সাউথার্ন হেমিস্ফিয়ার, 23.5 ডিগ্রি নর্দার্ন হেমিস্ফিয়ার, 66.5 ডিগ্রি সাউথ অফ দ্য ইকুয়েটর এন্ড 66.5 ডিগ্রি নর্থ অফ দ্য ইকুয়েটর। অপশন দেখার আগে আমরা একবার কনসেপ্টটি বুঝে নেই। এখানে দেখেন পৃথিবীর উপরিভাগে এরকমভাবে একটি কাল্পনিক রেখা অঙ্কন করা হয়েছে, বাস্তবে এরকম কোনো রেখা নেই। পৃথিবীর উত্তর দক্ষিণে যে রেখাগুলা আছে এই রেখাগুলাকে আমরা বলি লঙ্গিটিউড, এবং পৃথিবীর পূর্ব পশ্চিমে যে রেখাগুলো আছে এই রেখাগুলোকে আমরা বলি
ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে অক্ষরেখা এবং লঙ্গিটিউড মানে দ্রাঘিমা রেখা। পৃথিবীর ঠিক উত্তর দক্ষিণে ঠিক মধ্যভাগ দিয়ে যে রেখাটি গেছে এই রেখাটি 0 ডিগ্রিতে বের হয়ে গেছে। এই রেখাটির নাম হলো ইকুয়েটর। ইকুয়েটর পৃথিবীর উত্তর দক্ষিণে দুটি ভাগে বিভক্ত করেছে এবং পৃথিবীর পূর্ব পশ্চিমে যে রেখাটি দুই ভাগে ভাগ করেছে এই রেখাটি নাম হলো প্রাইম মেরিডিয়ান, যে রেখাটি লন্ডনে গ্রিনউইচ মান মন্দিরের উপর দিয়ে গিয়েছে। এখানে দেখেন এনসিইআরটি ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 2-তে দেওয়া আছে ইম্পর্টেন্ট প্যারালালস অফ ল্যাটিটিউড। ট্রপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার। আমরা যদি ডাইন সাইডে পৃথিবীর যে গোলক আছে এই গোলকটি দেখি, এখানে দেখেন 0 ডিগ্রিতে যে ইকুয়েটার আছে এই 0 ডিগ্রি ইকুয়েটার পৃথিবীকে উত্তর দক্ষিণে দুটি ভাগে বিভক্ত করেছে। 0 ডিগ্রি থেকে একটু উপরে যদি আমরা দেখি 23.5 ডিগ্রি নর্থে যে রেখাটি গিয়েছে এই রেখাটির নাম হলো ট্রপিক অফ ক্যান্সার এবং 0 ডিগ্রি ইকুয়েটরের নিচে যে রেখাটি দক্ষিণ দিকে আছে 23.5 ডিগ্রি সাউথে এই রেখাটির নাম হলো ট্রপিক অফ ক্যাপ্রিকন। এই ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের ভিতরে যে এরিয়াটি আছে এই এরিয়াটিকে আমরা বলি টরিড জোন। এখানে পুরা বছরে একবার না একবার সূর্য রশ্মি একদম স্ট্রেইটলি মাথার উপরে একবার না একবার আসে। 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থ পর্যন্ত যে এরিয়াটি আছে এই এরিয়াটির নাম হলো নর্থ টেম্পারেট জোন। 66.5 ডিগ্রি নর্থ যে লাইন এই লাইনটি হলো আর্কটিক সার্কেল এবং 66.5 ডিগ্রি সাউথ এ যে লাইনটি আছে এই লাইনটি হলো অ্যান্টার্কটিক সার্কেল। ঠিক আছে, 23.5 ডিগ্রি নর্থ থেকে 66.5 ডিগ্রি নর্থের মধ্যে যে জায়গাটি আছে এই জায়গাটিকে আমরা বলি নর্থ টেম্পারেট জোন। ঠিক আছে, নাতিশীতোষ্ণ মণ্ডল, এখানে না গরম না ঠান্ডা। এবং 23.5 ডিগ্রি সাউথ থেকে 66.5 ডিগ্রি সাউথ পর্যন্ত যে এরিয়া আছে এই এরিয়াটিকে আমরা বলি সাউথ টেম্পারেট জোন। ঠিক আছে, নাতিশীতোষ্ণ মণ্ডল, না গরম না ঠান্ডা। 66.5 ডিগ্রি নর্থ থেকে নর্থ পোল পর্যন্ত যে এরিয়াটি হলো ফ্রিজিড জোন, এখানে বরফে আবৃত। এবং 66.5 ডিগ্রি সাউথ থেকে সাউথ পোল পর্যন্ত যে এরিয়াটি আছে এই এরিয়াটি হলো ফ্রিজিড জোন, সেম বরফে আবৃত এই এরিয়াটি। তাহলে আমরা পেলাম এখানে টপিক অফ ক্যান্সার 23.5 ডিগ্রি নর্থ ইন দ্য নর্দার্ন হেমিস্ফিয়ার, টপিক অফ ক্যাপ্রিকন 23.5 ডিগ্রি সাউথ ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার, Arctic Circle 66.5 degree north in the equator, and Antarctic Circle 66.5 degree south of the equator. এখন আমরা যদি মিলিয়ে নিই আমরা পেয়েছি 23 টপিক অফ ক্যান্সার হলো 23.5 ডিগ্রি নর্দার্ন হেমিস্ফিয়ার। আমরা যদি অপশনের মধ্যে দেখি অপশন 1-এ দেওয়া আছে এর সঙ্গে 2 মিলেছে, অপশন 1-এর মধ্যে টিকি দেওয়া আছে। অপশন 2 যদি মিলিয়ে নেই, অপশন 2-তে এর সঙ্গে 2 দেওয়া আছে, অপশন 3-তে এর সঙ্গে 3 দেওয়া আছে, তাহলে অপশন 3 হবে না। অপশন 4-এ এর সঙ্গে 1 দেওয়া আছে, অপশন 4ও ভুল হয়ে যাবে। এখন অপশন 1 এবং অপশন 2-র মধ্যে যে কোনো একটি হবার চান্স আছে। যদি আমরা বিকে মেলাই টপিক অফ ক্যাপ্রিকন হলো 23.5 ডিগ্রি সাউথ, মানে বির সাথে মিলেছে 1, এখানে বির সাথে 3 দেওয়া আছে, তাহলে অপশন 1ও ভুল হয়ে যাবে। তাহলে বির সাথে এখানে 1 দেওয়া আছে, তাহলে অপশন 2 হবে কারেক্ট আনসার। সির সাথে আছে 4, আর্কটিক সার্কেল হলো 66.5 ডিগ্রি নর্থ অফ দ্য ইকুয়েটার, অ্যান্ড অ্যান্টার্কটিক সার্কেল হলো 66.5 ডিগ্রি সাউথ অফ দ্য ইকুয়েটার। অপশন 2 কারেক্ট আনসার।
কোয়েশ্চন নাম্বার 33 তে দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য আর্থ। নিচে 4টি অপশন দেওয়া আছে পৃথিবীর বিষয়ে, এর মধ্যে কোন অপশনটি ভুল আছে এটি আমাদের বাইর করতে হবে। অপশন 1 এ দেওয়া আছে ইন সাইজ দ্য আর্থ ইজ দ্য 5th লার্জেস্ট প্ল্যানেট। অপশন 2 rotation is the movement of the earth around the sun. Option 3 the shape of the earth is described as a geoid. And option 4 the earth is the third nearest planet to the sun. আনসার বলার আগে প্রথমে আমরা কনসেপ্ট একবার দেখে নেই। যদি আমরা সাইজ দেখি প্ল্যানেটের ডায়ামিটার ফ্রম স্মলেস্ট টু লার্জেস্ট, প্রশ্ন দেওয়া হয়েছে যে লার্জেস্ট টু স্মলেস্ট এবং এখানে দেওয়া আছে স্মলেস্ট টু লার্জেস্ট। যদি আমরা লার্জেস্ট টু স্মলেস্ট দেখি, সবচেয়ে বড় হলো জুপিটার, এরপরে স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, আর্থ, ভেনাস, মার্স অ্যান্ড মার্কিউরি। যদি আমরা দেখে নেন সূর্য থেকে দূরত্ব অনুসারে যেগুলি হলো, প্রথমে হলো সূর্য থেকে দূরত্ব অনুসারে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, এরপরে হলো জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন সূর্য থেকে দূরত্ব অনুসারে। এবং আমরা যদি বড় থেকে ছোট অনুসারে সাজাই, সেম আউটার যে প্ল্যানেট আছে 4টি, এই 4টি পৃথিবীর প্রথমে যে 4টি প্ল্যানেট আছে এই 4টি প্ল্যানেটকে আমরা ইনার প্ল্যানেট বলি, এবং পরে যে 4টি প্ল্যানেট আছে এই প্ল্যানেটগুলোকে আমরা আউটার প্ল্যানেট বলি। তাহলে পরে যে আউটার প্ল্যানেট আছে এই আউটার প্ল্যানেটগুলি সূর্য থেকে দূরত্ব অনুসারে যে অর্ডারে আছে, বড় থেকে ছোট অনুসারে সেই অর্ডারেই আছে, ঠিক আছে? জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস অ্যান্ড নেপচুন। এখানে দেখেন জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন এবং আর্থ নাম্বার 5এই আছে, ঠিক আছে? 5 নাম্বারেই আর্থ আছে। নেক্সট কনসেপ্ট হলো রোটেশন অ্যান্ড রিভলিউশন। As you know that the earth has 2 types of motion. পৃথিবীর মধ্যে 2 ধরনের গতি আছে, একটি হলো আহ্নিক গতি রোটেশন এবং আরেকটি হলো বার্ষিক গতি রিভলিউশন, ঠিক আছে? রোটেশন ইজ দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ অন ইটস অ্যাক্সিস। পৃথিবী নিজ কক্ষপথে ঘুরে, পৃথিবী নিজ কক্ষপথে একবার ঘুরতে একদিন সময় লাগে, এই ঘোরাকে আমরা রোটেশন বলি। And the movement of the earth around the sun in a fixed path of or orbit is called revolution. এবং পৃথিবী এক বছরে সূর্যের চারিদিকে একবার ঘুরে, এই ঘোরাকে আমরা রিভলিউশন বলি, ঠিক আছে? নেক্সট কনসেপ্ট হলো দ্য আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান। এটি অপশনের মধ্যে দেওয়া আছে। ইন সাইজ ইট ইজ দ্য 5th লার্জেস্ট প্ল্যানেট। এই দুটি লাইনই প্রশ্নের মধ্যে দেওয়া আছে অপশনে। দ্য আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান অ্যান্ড ইন সাইজ ইট ইজ দ্য 5th লার্জেস্ট প্ল্যানেট। It is slightly flattened at the poles. That is why its shape is described as a geoid. এটি অপশন দেওয়া আছে। আর্থের শেপটি মানে কীরকম শেপটি জিওয়েড। যদি আমরা দেখি আর্থ আছে সূর্য থেকে দূরত্ব অনুসারে 3 নম্বর পজিশনে আর্থ আছে, ঠিক আছে? তাহলে আনসার কী হবে আপনারা নিজেই বলুন। অপশন 1 এ দেওয়া আছে ইন সাইজ দ্য আর্থ ইজ দ্য 5th লার্জেস্ট প্ল্যানেট, এটি অপশন শুদ্ধ, কারেক্ট। অপশন 2 রোটেশন ইজ দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ অ্যারাউন্ড দ্য সান, এটি ভুল। রোটেশন ইজ দ্য মুভমেন্ট অফ দ্য আর্থ অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস, নট অ্যারাউন্ড দ্য সান। আগে যদি অ্যারাউন্ড দ্য সান হয় এটি রিভলিউশন হবে, অ্যারাউন্ড ইটস অ্যাক্সিস হতে হবে। অপশন 2 ভুল। অপশন 3 দ্য শেপ অফ দ্য আর্থ ইজ ডিসক্রাইবড অ্যাজ জিওয়েড, এটি কারেক্ট আনসার। আর্থের যে শেপটি হলো জিওয়েড। অপশন 4 দ্য আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান, এটিও শুদ্ধ আছে। দ্য আর্থ ইজ দ্য থার্ড নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান। আর্থের পজিশন মার্কারি, ভেনাস, এরপরে আর্থ আছে 3 নম্বর পজিশনে। তাহলে অপশন 2 ভুল, কারেক্ট আনসার হবে অপশন
2. Question number 34 হলো read the two statements carefully. দুইটা স্টেটমেন্ট দেওয়া আছে। স্টেটমেন্ট এ, at any place, যে কোনো স্থানে, a watch can be adjusted to read 12 o'clock when the sun is at the highest point in the sky when it is midday. এর মানে হলো পৃথিবীর মধ্যে যে কোনো জায়গার মধ্যে যখন দুপুরবেলা একদম সূর্য আমাদের মাথার উপরে চলে আসে, সূর্য একদম মাথার উপরে চলে আসে, তখন আমরা ঘড়ির যে কাঁটাটি আছে এই কাঁটাটি অ্যাডজাস্ট করে 12 ও ক্লককে আনবো, 12 ও ক্লকে। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে দ্য টাইম শোন বাই সাচ এ ওয়াচ উইল গিভ দ্য লোকাল টাইম ফর দ্যাট প্লেস। তখন এইভাবে আমরা ঘড়িটি অ্যাডজাস্ট করার পর যে টাইমটি দেখাবে অবভিয়াসলি 12 ও ক্লক, সেই 12 ও ক্লক সেই টাইমটি হবে এই জায়গাটির লোকাল টাইম। ঠিক আছে, এখন আপনাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর মধ্যে কি যে কোনো জায়গার মধ্যে এরকম 12 ও ক্লক মানে অ্যাডজাস্ট করার পর ঘড়িতে এটি লোকাল টাইম হবে, কিন্তু যখন আমরা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যদি আমরা থাকি তাহলে তো এখানে সান ইজ এট দ্য হাইয়েস্ট পয়েন্ট, সূর্য তো ঠিক মাথার উপরে চলে আসবে না, তখন কী হবে? তো এটি এক্সেপশনাল, এর জন্য ক্লাস 6-এর জিওগ্রাফি চ্যাপ্টার 2-তে জেনারেলি দেওয়া হয়েছে যে এটা মানে অ্যাডজাস্ট করার পর লোকাল টাইম দেখাবে। এর মানে যদি মানে আমরা বলি যে ইকুয়েটার থেকে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের ভিতরে, আমরা জানি যে সোলার সিস্টেমের মধ্যে আমরা পড়ি যে ট্রপিক অফ ক্যান্সার থেকে ট্রপিক অফ ক্যাপ্রিকনের ভিতরে যে জায়গাটি, এই জায়গাতে সূর্যরশ্মি বৎসরের মধ্যে একবারই না একবার আমাদের মাথার উপরে চলে আসে, কিন্তু ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের বাইরে যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে সূর্য মাথার উপরে আসে না কোনো দিনই। তাহলে এটি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু যে জায়গা, এই জায়গার জন্য প্রযোজ্য হবে না, এটি প্রযোজ্য হবে বিশেষ করে ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যে যে জায়গাগুলো আছে এই জায়গার জন্য। ঠিক আছে, এখানে দেখেন ক্লাস 6 জিওগ্রাফি চ্যাপ্টার 2-তে ডাইরেক্ট বইয়ের মধ্যে দেওয়া আছে এট এনি প্লেস, যে কোনো জায়গার মধ্যে এ ওয়াচ ক্যান বি অ্যাডজাস্টেড টু রিড 12 o'clock when the sun is at the highest point in the sky when it is midday. যখন দুপুরবেলা হবে, দুপুরবেলা সূর্যরশ্মি ঠিক আমাদের মাথার উপরে চলে আসবে, তখন আমরা ঘড়িটিকে অ্যাডজাস্ট করে 12 o'clock দিনে 12টার মধ্যে 12টার যে কাঁটাটি সেই কাঁটাটির মধ্যে আনবো, তখন মানে আমরা বলবো এটাকে লোকাল টাইম। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? যখন হুবহু বইয়ের মধ্যে মিলে যাচ্ছে তখন কি হবে? বোথ এ অ্যান্ড বি আর ফলস, অপশন 1 হবে না। এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এটিও হবে না। এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, এটিও হবে না। বোথ এ অ্যান্ড বি আর ট্রু, অপশন 4 ইজ কারেক্ট। নিচে দেওয়া আছে দ্য টাইম শোন বাই সাচ এ ওয়াচ উইল গিভ দ্য লোকাল টাইম ফর দ্যাট প্লেস। ঠিক আছে, ডাইরেক্ট এই লাইন থেকেই কোয়েশ্চনটি উঠেছে, তাহলে আনসার হবে অপশন 4 ইজ কারেক্ট। নেক্সট কোয়েশ্চন হলো কোয়েশ্চন নাম্বার 35, ইকোসিস্টেম ইজ ফর্মড বাই অপশন 1 অল প্লান্টস, animals and human beings. Option 2 interrelationship between organisms and their surroundings. Option 3 atmosphere and hydrosphere. Option 4 lithosphere and biosphere. এখানে দেখেন ডাইরেক্ট বইয়ের মধ্যে থেকে প্রশ্নটি এসেছে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 1 থেকেই। এখানে দেওয়া আছে অল প্লান্টস, অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংস ডিপেন্ড অন দেয়ার ইমিডিয়েট সারাউন্ডিং। ঠিক আছে, অল প্লান্টস, প্রতিটি গাছপালা, অ্যানিমেলস জীবজন্তু এবং হিউম্যান বিংস মানুষ
ডিপেন্ড অন দেয়ার ইমিডিয়েট সারাউন্ডিং, আমাদের চারপাশে যে সারাউন্ডিং, চারপাশে যে পরিবেশ আছে এই পরিবেশের উপরই আমরা নির্ভরশীল, ঠিক আছে। অফেন দে আর অলসো ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, এবং আমরা একে অন্যের উপর নির্ভরশীল। দিস রিলেশন বিটুইন দ্য লিভিং অর্গানিজম as well as the relation between the organism and their surroundings form an ecosystem, ঠিক আছে। এই যে দিস রিলেশন বিটুইন দ্য লিভিং অর্গানিজম, এই যে অর্গানিজম যে যে জন্তুগুলা জীবিত আছে, as well as the relation between the organism and their surrounding, এবং এই জীবিত প্রাণী জীব জন্তুগুলা এবং তাদের সারাউন্ডিংস মানে পরিবেশ, এটি মিলে ইকোসিস্টেম তৈরি করেছে। জীব এবং তাদের চারপাশের পরিবেশের মধ্যে পারস্পরিক নির্ভরশীল সম্পর্কই ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বাংলাতে আমরা বলি, ঠিক আছে। এখানে দেখেন ফর্ম অ্যান ইকোসিস্টেম, আর প্রশ্নতে দেওয়া আছে ইকোসিস্টেম ইজ ফর্মড বাই, ঠিক আছে। তাহলে আনসার কোনটি হবে? ইন্টার রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার সারাউন্ডিং। এখানে হয়তো আপনাদের কোশ্চন অপশন 1ও মনে আসতে পারে যে অল প্লান্টস অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংস, এখানে দেওয়া আছে অল প্লান্টস অ্যানিমেলস অ্যান্ড হিউম্যান বিংস, কিন্তু অল প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস হিউম্যান বিংসে মিলে যে ইকোসিস্টেম তৈরি করবে এখানে লেখা নেই। কিন্তু নেক্সট যে পয়েন্টের মধ্যে দেওয়া আছে রিলেশন বিটুইন, আর এখানে অপশন 2তে দেওয়া আছে ইন্টার রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার সারাউন্ডিং ফর্মড বাই, লাস্টের নিচে দেওয়া আছে সারাউন্ডিংস ফর্ম অ্যান্ড ইকোসিস্টেম। তাহলে অপশন 2ই হবে। অ্যাটমসফিয়ার মানে আমরা বায়ুমণ্ডল আমরা জানি, হাইড্রোস্ফিয়ার মানে জলমণ্ডল, লিথোস্ফিয়ার স্থলমণ্ডল এবং বায়োস্ফিয়ার সবটি মিলে বায়োস্ফিয়ার গঠিত হয়, আমরা জানি। তাহলে অপশন 2ই কারেক্ট। এখানে টেক্সটবুক.com এর মধ্যে প্রশ্নটি দেওয়া আছে ইকোসিস্টেম ইজ ফর্মড বাই সেম, সব অপশন দেওয়া আছে, আনসার দেওয়া আছে অপশন 2 ইন্টার রিলেশনশিপ বিটুইন অর্গানিজম অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস, ঠিক আছে। অপশন 2 ইজ কারেক্ট। কোয়েশ্চন নাম্বার 36 হলো রিড দ্য ফলোইং স্টেটমেন্টস এ অ্যান্ড বি কেয়ারফুলি। স্টেটমেন্ট এতে দেওয়া আছে হিউম্যান বিংস ইন্টারেক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড মডিফাই ইট অ্যাকর্ডিং টু দেয়ার নিড। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে এ পারফেক্ট ব্যালেন্স ইজ নেসেসারি বিটুইন দ্য ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট, ঠিক আছে। মানে হলো মানুষ পরিবেশের সাথে, ঠিক আছে, মানুষ পরিবেশের সঙ্গে পারস্পরিক ক্রিয়া করে এবং নিজের প্রয়োজন অনুযায়ী দেয়ার নিড, নিজের প্রয়োজন অনুযায়ী পরিবেশকে পরিবর্তন করে, মডিফাই করে, পরিবেশকে পরিবর্তন করে। স্টেটমেন্ট বিতে দেওয়া আছে এ পারফেক্ট ব্যালেন্স ইজ নেসেসারি বিটুইন দ্য ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট, মানে হলো প্রাকৃতিক পরিবেশ ও মানব পরিবেশের মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখা প্রয়োজন, ঠিক আছে। নিখুঁত ভারসাম্য বজায় রাখতে হবে, এ পারফেক্ট ব্যালেন্স রাখতে হবে। এই দুইটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক কোনটি ভুল এখানে অপশনের মধ্যে সিলেক্ট করার জন্য বলা হয়েছে। আমরা একবার দেখি বইয়ের মধ্যে সেম চ্যাপ্টার থেকেই এই কোয়েশনটিও এসেছে, উপরের চ্যাপ্টার থেকে এই কোয়েশনটি এসেছিল, মানে এর আগের কোয়েশন এসেছিল উপরের স্টেটমেন্ট থেকে। নিচের স্টেটমেন্টে দেওয়া আছে দেখেন human beings interact with the environment and modify it according to their need. কোয়েশনের মধ্যে সেম দেওয়া আছে হিউম্যান বিংস ইন্টারেক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড মডিফাই ইট অ্যাকর্ডিং টু দেয়ার নিড। নিচে স্টেটমেন্ট দেওয়া আছে দেখেন এ পারফেক্ট ব্যালেন্স ইজ নেসেসারি বিটুইন দ্য ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট। এখানে পারফেক্ট ব্যালেন্স মানে কি, এখানে আমরা যদি ভালোভাবে বুঝি, এখানে দেখেন ব্যালেন্স থাকা কেন জরুরি। এখানে ফক্স কোন প্রাণীটিকে খাচ্ছে? রেবিটকে। এবং ফক্স কোন প্রাণীটিকে খাচ্ছে? বার্ডকে, ঠিক আছে। বার্ডকে এবং রেবিটকে খেয়ে ওর জীবন ধারণ চালাচ্ছে। রেবিট কোন শাকসবজি খাচ্ছে? রেবিট খাচ্ছে ক্যারটকে, ঠিক আছে।
এবং বার্ড দেখাচ্ছে গ্রেইনকে। যদি রেবিট ক্যারট খেয়ে এবং বার্ড গ্রেইন খেয়ে না বাঁচত তাহলে এরা তো বাঁচতেই পারতো না, যদি না খেত বাঁচতেই পারতো না। এবং রেবিট এবং বার্ড যদি না থাকতো তাহলে ফক্স কীভাবে বাঁচত? এর জন্য প্রত্যেকটি জন্তু একটি জীবজন্তুর উপর নির্ভরশীল, একে অন্যের উপর নির্ভরশীল। একটি বাঁচতে হলে আরেকটি একে থাকা অত্যন্ত জরুরি। এর জন্যই বলা হয়েছে যে পারফেক্ট ব্যালেন্স ইজ নেসারি। ঠিক আছে, এখানে নিচে দেওয়া আছে সেম। সাপ, স্নেক কার উপর নির্ভরশীল? মাউস কার উপর নির্ভরশীল? ক্রিকেট কার উপর নির্ভরশীল? ফার্ন। একটি আরেকটির উপর নির্ভরশীল। তাহলে স্টেটমেন্ট এ এবং স্টেটমেন্ট বি দুটি কারেক্ট। চুজ দ্য কারেক্ট অপশন। আমরা যদি দেখি অপশন 2 এবং অপশন 3 দুটির মধ্যে দেওয়া আছে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এ ইজ ফলস বাট বি ইজ ট্রু। যেহেতু দুটি স্টেটমেন্ট কারেক্ট তাই যে কোনো একটিতে ফলস হওয়ার প্রশ্নই উঠে না। তাহলে অপশন 2 অ্যান্ড অপশন 3 দুটি আমরা কেটে ফেললাম। ঠিক আছে, দুটি ভুল হবে। এখন প্রশ্ন হলো both A and B are true but the B does not explain A, B কি A কে explain করতেছে না। একটু আমরা স্টেটমেন্ট আবার দেখে নেন। A perfect balance is necessary, পারফেক্ট ব্যালেন্স কেন মানে প্রয়োজন? ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্টের মধ্যে, ন্যাচারাল প্রাকৃতিক, হিউম্যান মানব কেন জরুরি? কারণ মানুষ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড মডিফাই ইট অ্যাকর্ডিং টু দেয়ার নিড। মানুষ পরিবেশকে, মানুষ এনভায়রনমেন্টকে মডিফাই করতেছে অ্যাকর্ডিং টু দেয়ার নিড, তাদের প্রয়োজন মোতাবেক মডিফাই করতেছে। কেন মডিফাই করার প্রয়োজন হলো? কারণ হিউম্যান বিইংস ইন্টারেক্ট উইথ দ্য এনভায়রনমেন্ট। ঠিক আছে, মানুষ পরিবেশের সাথে ইন্টারেক্ট করতেছে, ইন্টারেক্ট করার কারণে মডিফাই করতে হচ্ছে অ্যাকর্ডিং টু দেয়ার, তাদের প্রয়োজন অনুসারে মডিফাই করতে হচ্ছে। এর জন্য পারফেক্ট ব্যালেন্স থাকা অত্যন্ত জরুরি। এর জন্য আমরা বলতে পারি যে এ পারফেক্ট ব্যালেন্স ইজ নেসেসারি বিটুইন দ্য ন্যাচারাল অ্যান্ড হিউম্যান এনভায়রনমেন্ট। এটি পুরোপুরিভাবে একে এক্সপ্লেইন করতেছে। তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন 4, both A and B are true and B explain A. Question number 37. Why is tourism a major activity in Ladakh, the cold desert of India? ভারতের মধ্যে সবচেয়ে ঠান্ডা মরুভূমি হলো লাদাখ। এই লাদাখটি এত ইম্পর্ট্যান্ট কেন? ট্যুরিজম মানে কি? ট্যুরিজম মানে হলো পর্যটন, মানে নতুন জায়গা দেখা বা সংস্কৃতি জানা ও আনন্দ উপভোগের জন্য ভ্রমণ করা। তাহলে লাদাখ এত ইম্পর্টেন্ট কেন? অপশন এতে দেওয়া আছে ভিজিট টু গম্পাস, অপশন বি ট্রেকস টু সি মেডোজ অ্যান্ড গ্লেসিয়ার্স, অপশন সি উইটনেসিং সেরেমনিজ অ্যান্ড ফেস্টিভিটিস, অ্যান্ড অপশন ডি ইট ইজ ফ্ল্যাট প্লেন এরিয়া। প্রথমে স্টেটমেন্টগুলো দেওয়া আছে এবং নিচে অপশন দেওয়া আছে, চুজ দ্য কারেক্ট অপশন। ভিজিট টু গম্পাস, গম্পাস মানে কি? গম্পাস মানে হলো বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়, যেখানে উপাসনা করেন, বা মন্দির। অপশন বিতে দেওয়া আছে ট্রেকস টু সি মেডোজ অ্যান্ড গ্লেসিয়ার্স। যদি আমরা এখানে দেখি ট্রেকস মানে কি? লাদাখের মধ্যে এরকম পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলোকে আমরা ট্রেকস বলি। অ্যান্ড ট্রেকস টু মেডোজ মানে হলো এরকমভাবে গ্রাসল্যান্ডকে আমরা মেডোজ বলি। এন্ড গ্লেসিয়ার হলো বরফের নদী। উইটনেসিং সেরেমনিজ অ্যান্ড ফেস্টিভিটিস,
এর মানে হলো অনুষ্ঠান ও উৎসবগুলো সরাসরি দেখা বা তাতে অংশগ্রহণ করা, ঠিক আছে। অপশন ডি হলো ইট ইজ ফ্ল্যাট প্লেন এরিয়া, সমানে সমতল এরিয়া। আমরা যদি বইয়ের মধ্যে দেখি, এখানে দেখেন বইয়ের মধ্যে একদম সরাসরি দেওয়া আছে ভিজিট টু দ্য গম্পাস, treks to see the meadows and glaciers, witnessing ceremonies and festivities are important activities. এখানে দেওয়া আছে মেজর অ্যাক্টিভিটি ইন লাদাখ, এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটিস। মানে প্রথম যে তিনটি অপশন, মানে তিনটি স্টেটমেন্টই সুন্দরভাবে দেওয়া আছে, কিন্তু একদম নাম্বার ডি যেটা আছে ডি, ইট ইজ আ ফ্ল্যাট প্লেন এরিয়া, এইটি নেই, কারণ লাদাখের মধ্যে পাহাড়ি অঞ্চল, ঠিক আছে, পর্বত, এখানে কোনো প্লেন এরিয়া নেই। আর এই অপশনটি, এই যে কোয়েশনটি আছে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 9 থেকে। তাহলে যদি আমরা অপশন ডি এলিমিনেট করে ফেলি, তাহলে অপশন ডি যে অপশনে থাকবে এটি হবে না। অপশন 1-এ আছে অপশন ডি, অপশন 1 হবে না। অপশন 2-তে আছে অপশন ডি, অপশন 2 হবে না, এবং অপশন 4-এ আছে অপশন ডি, অপশন 4 হবে না। তাহলে এ বি সি তিনটি শুধু হবে, অপশন 3 ইজ রাইট আনসার। নেক্সট কোয়েশ্চন নাম্বার 38, which one of the following gases is the second most plentiful gas in the air? বায়ুমণ্ডলের মধ্যে দ্বিতীয় সবচেয়ে বেশি কোন গ্যাসটি পাওয়া যায়? এখানে যদি আমরা দেখি কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার, নাইট্রোজেন ইজ দ্য মোস্ট প্লেন্টিফুল গ্যাস ইন দ্য এয়ার। বায়ুমণ্ডলের মধ্যে মানে সবচেয়ে বেশি কোন গ্যাসটি আছে? নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি আছে। এখানে দেখেন নাইট্রোজেন 78%, এবং অক্সিজেন আছে 21%, কার্বন ডাইঅক্সাইড 0.03, আর্গন 0.93 and all others 0.04। তাহলে কোন গ্যাসটি হয়ে যাবে? যদি সবচেয়ে বেশি হয়ে যায় নাইট্রোজেন গ্যাসটা, নাইট্রোজেন গ্যাস সবচেয়ে বেশি আছে, এখানে হবে না, এখানে সেকেন্ড মোস্ট প্লেন্টিফুল গ্যাস বলা আছে, সেকেন্ড মোস্ট প্লেন্টিফুল গ্যাস, ঠিক আছে। তো সেকেন্ড মোস্ট প্লেন্টিফুল গ্যাস কোনটি? অক্সিজেন। তাহলে কারেক্ট আনসার হবে অপশন 1 ইজ রাইট আনসার। এখন আমরা কোয়েশ্চন নাম্বার 39 সলভ করবো। কোয়েশ্চন নাম্বার 39-এ দেওয়া আছে গিভেন বিলো আর 4 স্টেটমেন্টস। স্টেটমেন্ট এ, হাই প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লিয়ার সানি স্কাইজ। স্টেটমেন্ট বি, air pressure is not influenced by temperature of air. Option statement C, low pressure is associated with cloudy skies and wet weather. And statement D, air always move from high pressure to low pressure areas. এখানে প্রত্যেকটি অপশনে স্টেটমেন্ট 3টা দেওয়া আছে, তার মানে একটি অপশনকে স্টেটমেন্টকে আমরা এলিমিনেট করতে হবে, মানে একটি স্টেটমেন্টকে আমরা ছাড়তে হবে, বাকি 3টি অপশন শুদ্ধ হবে। অ্যান্ড এই প্রশ্নটি এসেছে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 4। প্রথমে আমরা কনসেপ্টগুলো দেখে নেই, এরপরে আমরা সমাধান করবো। এখানে দেখেন ডাইরেক্ট বইয়ের মধ্যে দেওয়া আছে, ইউ উইল বি সারপ্রাইজ টু নো দ্যাট এয়ার অ্যাবাভ আজ প্রেসেস আজ উইথ এ গ্রেট ফোর্স অন আওয়ার বডি, ঠিক আছে। মানে বায়ুমণ্ডলে যে বাতাসগুলো আছে, এই বাতাসগুলা আমাদের শরীরের সবসময় গ্রেট ফোর্স অন আওয়ার বডি, সবসময় প্রেশার দিতে আছে। হাউএভার উই ডোন্ট ইভেন ফিল ইট, কিন্তু আমরা এই প্রেশারটা অনুভব করতে পারি না। দিস ইজ বিকজ অফ দ্য এয়ার প্রেসেস আস ফ্রম অল ডাইরেকশন অ্যান্ড আওয়ার বডি এক্সার্টস এ কাউন্টার প্রেশার। আমাদের শরীরের ভিতরে যে ব্লাড প্রেশার আছে, এই ব্লাড প্রেশার কন্টিনিউয়াসলি বাইরের দিকে যে বাতাস আমাদের শরীরের মধ্যে প্রেস করতেছে, এই প্রেসে আর আমাদের শরীরের বিশেষ ব্লাড প্রেশার ইকুয়াল হিসাবে আছে, এর জন্য আমরা অনুভব করতে পারি না, ঠিক আছে। বায়ু আমাদের শরীরকে চারদিক থেকে সমানভাবে চাপ দেয় এবং আমাদের শরীরও এর বিপরীতে সমান প্রতিচাপ কাউন্টার প্রেশার সৃষ্টি করে।
Next concept. As we go up the layers of atmosphere, the pressure falls rapidly. The air pressure is highly at sea level and decreases with height. মানে হলো সি লেভেল, সমুদ্রের জলের যে লেভেল আছে এই লেভেলের মধ্যে হাই প্রেশার সবচেয়ে বেশি, এবং আমরা যখন এই স্তর থেকে উপরের দিকে উঠে যাই তখন লোয়ার প্রেশার হাই মানে প্রেশার ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, হাইয়েস্ট সি লেভেলের মধ্যেই এয়ার প্রেশার। পৃথিবী পৃষ্ঠের উপর বায়ুর ওজনের দ্বারা যে চাপ সৃষ্টি হয় সেই সৃষ্টি হয় তাকে বায়ুচাপ এয়ার প্রেশার বলে। আমরা বায়ুমণ্ডলের উপরের স্তরগুলিতে উঠতে থাকলে বায়ুর চাপ দ্রুত কমতে থাকে, সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ সর্বাধিক থাকে এবং উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তা কমে যায়। এখানে দেখেন মেইন কনসেপ্টটি এখানে horizontally the distribution of air pressure is influenced by the temperature of air at a given place. মানে কোনো স্থানের বায়ুর তাপমাত্রা অনুভূমিকভাবে বায়ুর চাপের বণ্টনকে প্রভাবিত করে। In areas where temperature is high, the air gets heated and rises. This creates a low pressure area. Low pressure is associated with cloudy skies and wet weather. এখানে ইমেজের মধ্যে দেখা আছে, দেখেন লেফট সাইডে যে ইমেজটি আছে এখানে সূর্যরশ্মি ডাইরেক্ট সরাসরি স্থল মানে ভূমির মধ্যে পড়তেছে। রাইট সাইডে যে ইমেজটি আছে এখানে সূর্যরশ্মি ডাইরেক্ট মাটির মধ্যে পড়তে পারতেছে না, কারণ এখানে মেঘ আছে, মেঘ বাধা দিচ্ছে। ঠিক আছে, সূর্যরশ্মিকে মাটিতে পৌঁছানোর জন্য। সূর্যরশ্মি ডাইরেক্ট সরাসরি পড়ার জন্য এখানে যে বাতাসগুলো আছে এই বাতাসগুলা হিটেড মানে গরম হইতেছে। গরম হওয়ার কারণে এই বাতাসগুলা এয়ার রাইজেস উপরের দিকে উঠতে আছে। ঠিক আছে, ওয়ার্ম এয়ার হিটেড এয়ার রাইজেস আপ উপরের দিকে উঠতে আছে এবং নিচে লো প্রেশার এরিয়া মানে যখন গরম বাতাসগুলা উপরের দিকে উঠে গেছে তখন নিচের মধ্যে লো প্রেশার এরিয়া, নিচে এখন খালি জায়গা হয়ে গেছে, নিচের মধ্যে কোনো বাতাস নেই, এর জন্য নিচে লো প্রেশার এরিয়া তৈরি হয়েছে। ঠিক আছে, এখন রাইট সাইডে দেখেন, রাইট সাইডে যখন এখানে সূর্যরশ্মি ডাইরেক্ট আসতেছে না তখন কোল্ড এয়ার বাতাসগুলা ঠান্ডা, আর কোল্ড এয়ার সিঙ্কস ডাউন। এখানে বাতাসগুলা যখন ঠান্ডা বাতাসগুলা বাড়ি হওয়ার জন্য এই বাতাসগুলা নিচের দিকে আসতেছে। নিচের দিকে আসার দরুন এই বাতাস এখানে নিচে হাই প্রেশার এরিয়া তৈরি করেছে। ঠিক আছে, হাই প্রেশার এরিয়া। এখানে হাই প্রেশার এরিয়া তৈরি হয়েছে। ঠিক আছে, এখন দেখে নেন এখানে বাতাস বেশি থাকার কারণে হাই প্রেশার এরিয়া, আর এখানে বাতাস নেই বলে লো প্রেশার এরিয়া। আর বাতাস সবসময় হাই প্রেশার জায়গা থেকে লো প্রেশার জায়গাতে চলে যায়। এয়ার অলওয়েজ মুভ ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া। ঠিক আছে, হাই প্রেশার এরিয়া থেকে বাতাস চলে গিয়ে লো প্রেশার এরিয়াতে যে খালি জায়গা আছে এই খালি জায়গাটি পূর্ণ করে। ঠিক উপরের দিকে বাতাসগুলা গরম হয়ে নিচের বাতাসগুলা গরম হয়ে উপরের দিকে চলে গিয়েছিল এবং এখান থেকে আবার রাইট সাইডে যে কোল্ড বাতাসগুলো আসলে নিচের দিকে চলে গেছে এবং এই খালি জায়গাটি খালি হয়ে গেছিল। এখানে গরম বাতাসগুলো আবার ঠান্ডা হবে, এখানে এসে ঠান্ডা হবে, খালি জায়গাটি পূর্ণ করবে, আবার নিচের দিকে আসবে। এইরকম এয়ার অলওয়েজ মুভস ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া চলতে থাকে। ঠিক আছে, এখানে দেখেন এখানে দেওয়া আছে লো প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাউডি স্কাইজ অ্যান্ড ওয়েট ওয়েদার। ঠিক আছে, এই এরিয়াটি লো প্রেশার এরিয়া। লো প্রেশার এরিয়ার যে বাতাসগুলা এই বাতাসগুলা কোথায় গেছিল? উপরে গিয়েছিল। ঠিক আছে, রাইজে যাব এয়ার বাতাস উপরে গেছিল, উপরে যাওয়ার পরে এই বাতাসগুলো ঠান্ডা হয়ে এরকম ক্লাউডি মেঘাচ্ছন্ন। ঠিক আছে, সেখানে বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে চলে যায়। এর ফলে একটি নিম্নচাপ অঞ্চল প্রেশার সৃষ্টি করে। নিম্নচাপের সাথে মেঘলা আকাশ ও বৃষ্টিপূর্ণ আবহাওয়া সম্পর্কিত। ঠিক আছে, যখন উপরে গিয়েছিল বাতাস, এই বাতাসগুলি উপরে গিয়ে এরকমভাবে মেঘাচ্ছন্ন মেঘলা আকাশ ও বৃষ্টিপূর্ণ আবহাওয়া সম্পর্কিত আবহাওয়া তৈরি করে। ঠিক আছে, ইন এরিয়াস হ্যাভিং লো টেম্পারেচার দ্য এয়ার ইজ কোল্ড। যেখানে
টেম্পারেচার কম থাকে তখন সেই জায়গাতে দ্য এয়ার ইজ কোল্ড, বায়ু ঠান্ডা থাকে। ইট ইজ দেয়ার ফর হেভি এয়ার সিঙ্কস অ্যান্ড ক্রিয়েটস এ হাই প্রেশার এরিয়া। এখানে দেখুন, এখানে বাতাস ঠান্ডা আসলো, ঠান্ডা বাতাসগুলা নিচের দিকে চলে এসেছে, নিচে মানে নিচের মধ্যে হাই প্রেশার এরিয়া তৈরি করেছে। হাই প্রেশার এরিয়া নিচে যখন তৈরি করেছে তখন উপরে জায়গাটি খালি হয়ে গেল, এবং খালি হওয়ার কারণে এই জায়গাটি ক্লিয়ার অ্যান্ড সানি স্কাই, ঠিক আছে, উচ্চচাপের সাথে পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল আকাশ সম্পর্কিত। দ্য এয়ার অলওয়েজ মুভ ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়া। আশা করি বুঝতে পেরেছ কনসেপ্টটি। এখন দেখেন ডাইরেক্ট বইয়ের মধ্যে থেকে ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার নাম্বার 4 থেকে এই প্রশ্নটি এসেছে। এয়ার প্রেশার ইজ ইনফ্লুয়েন্সড বাই টেম্পারেচার অফ এয়ার এট এ গিভেন প্লেস। এই লাইনটি দেওয়া আছে অপশন বিতে, এয়ার প্রেশার ইজ নট ইনফ্লুয়েন্সড বাই টেম্পারেচার অফ এয়ার, এই অপশনটি ভুল দেওয়া আছে। লো প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাউডি স্কাইজ অ্যান্ড ওয়েট ওয়েদার, এই অপশনটি স্টেটমেন্ট সিটে দেওয়া আছে। লো প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লাউডি স্কাইজ অ্যান্ড ওয়েট ওয়েদার, এই অপশনটি ঠিক আছে। 3 নম্বর লাইনে দেওয়া আছে হাই প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লিয়ার অ্যান্ড সানি স্কাইজ, স্টেটমেন্ট এতে দেওয়া আছে হাই প্রেশার ইজ অ্যাসোসিয়েটেড উইথ ক্লিয়ার অ্যান্ড সানি স্কাইজ। লাস্ট এই অপশনে দেওয়া আছে, লাস্ট লাইনে দেওয়া আছে দ্য এয়ার অলওয়েজ মুভ ফ্রম হাই প্রেশার এরিয়াস টু লো প্রেশার এরিয়া, স্টেটমেন্ট ডিতে দেওয়া আছে এয়ার অলওয়েজ মুভস ফ্রম হাই প্রেশার এরিয়া টু লো প্রেশার এরিয়াস। তাহলে স্টেটমেন্ট বি যেটা দেওয়া আছে এই বিটি ভুল, ঠিক আছে, স্টেটমেন্ট বি ভুল। তাহলে যে অপশনে বি দেওয়া আছে সেই অপশনটি ভুল হবে। অপশন এতে বি আছে, অপশন এ হবে না। অপশন 3-এ বি দেওয়া আছে, অপশন 3 হবে না। অপশন 4-এ বি দেওয়া আছে, বি হবে না। তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন 2। কোশ্চেন নাম্বার 40 হলো রিড দ্য স্টেটমেন্টস এ অ্যান্ড বি কেয়ারফুলি। স্টেটমেন্ট এতে দেওয়া আছে inland waterways and sea roads have been used for transport since early days. Statement B তে দেওয়া আছে waterways are the cheapest for carrying heavy and bulky goods over long distances. ঠিক আছে, আমরা প্রথমে কনসেপ্টটি একবার দেখে নিই। এখানে দেখেন NCERT ক্লাস 10 SST বুক কন্টেম্পোরারি ইন্ডিয়া চ্যাপ্টার লাইফলাইন অফ ন্যাশনাল ইকোনমি, ঠিক আছে। বইয়ের মধ্যে দেওয়া আছে ডাইরেক্ট ওয়াটারওয়েজ সিন্স দ্য এনসিয়েন্ট পিরিয়ড ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য সিফেয়ারিং কাউন্ট্রিজ। সিফেয়ারিং কাউন্ট্রিজ এর মানে হলো এ কাউন্ট্রি স্কিল্ড ইন সি ট্রাভেল অ্যান্ড সি ট্রেড, মানে সমুদ্রপথে যাতায়াত ও বাণিজ্যে দক্ষ দেশ, ঠিক আছে। ইট সিমেন সেইলড far and near, thus carrying and spreading India's commerce and culture. Waterways are the cheapest means of transport. They are most suitable for carrying heavy and bulky goods. Direct এই স্টেটমেন্টটি প্রশ্নের মধ্যে দেওয়া হয়েছে। It is a fuel efficient and environment friendly mode of transport. India has inland navigation waterways of 4,500 km in length. বাংলা যদি দেখে প্রাচীনকাল থেকেই ভারত একটি সমুদ্র যাত্রায় দক্ষ দেশ। প্রাচীনকাল থেকে ভারতীয় নাবিকরা বিভিন্ন দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য ভারতীয় সংস্কৃতির প্রসার ঘটিয়েছিলেন। জলপথ পরিবহন সবচেয়ে সস্তা এবং পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা। একটি ভারী ও বড় আকারের পণ্য পরিবহনের জন্য সবচেয়ে উপযোগী। ভারতে প্রায় 14,500 কিলোমিটার অভ্যন্তরীণ জলপথ রয়েছে, যার মধ্যে মাত্র 5,685 কিলোমিটার পথে ইঞ্জিন চালিত নৌযান চলতে পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নের মধ্যে দেখেছি যে ইন্ডিয়ান আইল্যান্ড অ্যান্ড সি রোডস হ্যাভ বিন ইউজ ফর ট্রান্সপোর্ট সিন্স আর্লি ডেজ। প্রাচীনকাল থেকে এই ট্রান্সপোর্ট ব্যবস্থাগুলি চলতেছে।
ওয়াটারওয়েজ আর চিপেস্ট, এগুলো সস্তা, ঠিক আছে। ওয়াটারওয়েজ সস্তা এবং ফর ক্যারিং হেভি অ্যান্ড বাল্কি গুডস, ঠিক আছে। ভারী বড় আকারের এবং ভারী যে গুডসগুলা মালগুলা এগুলা পরিবহন করতে খুব সস্তা, ওভার লং ডিস্টেন্স, অনেক দূরে। চুজ দ্য কারেক্ট অপশন। অপশন 1-এ দেওয়া আছে বোথ এ অ্যান্ড বি আর ফলস। যেহেতু আমরা দুটি স্টেটমেন্ট ট্রু দেখেছি তাহলে অপশন 1 হবে না। অপশন 2-তে দেওয়া আছে এ ইজ ট্রু বাট বি ইজ ফলস, এটিও হবে না। অপশন 3-তে দেওয়া আছে এ ইজ ফলস বাট বি ইজ ট্রু, এটিও হবে না। অপশন 4 বোথ এ অ্যান্ড বি আর ট্রু, তাহলে অপশন 4 হবে কারেক্ট আনসার। নেক্সট ভিডিওতে আমরা কোয়েশ্চন নাম্বার 41 থেকে কোয়েশ্চন নাম্বার 50 পর্যন্ত সলভ করব।